সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। হাবিবুল বাশার সুমনের সাথে ক্রিকেট নিয়ে কথা হবে, বুঝতেই পারছেন, কিন্তু দেশ বিদেশের খেলার খবরগুলো নিয়ম মেনে শুরুতেই জানিয়ে দেব। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমাদের সঙ্গে আছেন, আগেই পরিচয় করিয়ে দিয়েছি, হাবিবুল বাশার সুমন। হাবিবুল বাশার সুমনকে প্রথমে অভিনন্দন জানাতে চাই। নতুন পদে আপনি গিয়েছেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্টের ক্রিকেট বোর্ডের এই নতুন পদে আসার জন্য অভিনন্দন। এবং সেই বিষয় নিয়ে আমরা কিছুটা কথা বলবো দর্শকদের সাথেও। এবং জানেন যে নতুন ক্রিকেটার তৈরি হয় গেম ডেভেলপমেন্ট থেকে। বাংলাদেশের নতুন ক্রিকেটার তৈরির পথটা আসলে কেমন, কিংবা কিভাবে সাজানো উচিত নতুন করে, হাবিবুল বাশার কি ভাবছেন আমরা জানতে চাই। আপনাদের কোনো ভাবনা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। হাবিবুল বাশার, আবারও অভিনন্দন। মাত্র দুদিন হলো এই দায়িত্ব নিয়েছেন, পেয়েছেন। অফিসিয়ালি আসলে দায়িত্ব গ্রহণ করেছেন কিনা, কিংবা দায়িত্বের শুরুটা হয়েছে কিনা, নাকি আগে থেকেই করছিলেন, সেটা জানতে চাই। এবং এই দায়িত্বটার আসলে মূল কাজটা কি? না, আমি এখন অফিসিয়ালি দায়িত্বটা নেইনি। পরশুদিন বোর্ড মিটিংয়ের সময় ডিসাইডেড হয়েছে যে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে গেম ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে। তো এখনও কাজ শুরু করিনি। এই রমজান মাস সবাই একটু আসলে ব্যস্ত, তো আমি শুরু করবো দু একদিনের জন্য। জাস্ট মানে ক্রিকেট বোর্ডে আছি, জাস্ট রুমটা চেঞ্জ হয়েছে আর কি। ডেভেলপমেন্টের কাজটা আসলে অনেক বেশি না। আমি একদিন কাজ করছিলাম না, আমি তো ওমেন ডিপার্টমেন্ট নিয়েই কাজ করছিলাম, মেয়েদের লিগ চলছিল, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আবার চেঞ্জ হলো। ডেভেলপমেন্টের কাজ আসলে অনেক বড়। অনেকে হয়তো, যেটা আসলে অনেক সময় মানুষ জানে না, ডেভেলপমেন্ট কিন্তু কাজ করে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 পর্যন্ত। সো বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেটের বেসমেন্ট এটা। সো এখানে কাজ করার পরিধিটা অনেক বেশি এবং কাজ করার সুযোগটা অনেক বেশি। আর নতুন ছেলেদের নিয়ে কাজ করার মধ্যে আনন্দটা একটু বেশি, কারণ আমি যাদের নিয়ে কাজ করছি সবসময় তারা তো আসলে তৈরি ক্রিকেটার, ন্যাশনাল টিমে তো সবাই তৈরি হয়ে আসেন, তাদেরকে আসলে শেখানো তেমন কিছু নেই, অথবা তাদেরকে ইনফরমেশন কিছুটা তো শেয়ার করার ব্যাপার আছে, বাট তারা তো মোটামুটি জেনেই আসেন। বাট এই জায়গাটা, ডেভেলপমেন্ট জায়গাটা, এটা আসলে একদম শুরু। এবং যেটা বললাম, বাংলাদেশ ক্রিকেটের বেসমেন্ট, এবং বেসমেন্ট স্ট্রং হলে আপনি জানেন বাকি কাজটা সহজে। তো আমার কিছুটা তো পরিকল্পনা আছেই, যেহেতু আমার সবসময় ডেভেলপমেন্টে কাজ করার আগ্রহ ছিল। আমি যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখন হাই পারফরমেন্সে অনেক সময় কাটিয়েছে, আমাদের ন্যাশনাল টিমের থেকে মনে বেশি সময় সেখানেই কেটেছে। তো সেখানে নতুন খেলার উঠে আসার ব্যাপার থাকে। তো এই ডেভেলপমেন্ট জায়গাটা এরকমই, ইটস এ প্রসেস এবং একটা প্র্যাকটিস, যেখানে ছেলেরা প্রথম থেকে সঠিক জিনিসটা শিখে আসতে পারে। প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আপনার দায়িত্বটা কি এই যে আন্ডার 14, 16, 18 কিংবা 13, 15, 17, 19 এদের সমন্বয় করাটা, মানে এটাই কি যে কোন প্রোগ্রামগুলো কোথায় চলছে, নাকি আসলে নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করার ইচ্ছা চিন্তাও আপনার আছে? একটা তো প্রোগ্রাম রান করছেই, এটা অনেকদিন, এবছরের একটা প্রোগ্রাম রান করছে। আন্ডার 14-এর খেলা চলছে, ওয়াইসিএল খেলা চলছে, যেটা 2 days ম্যাচ হয়। একটা প্রোগ্রাম রান করছে। তো আমার কাজ তো বেসিক্যালি, যেহেতু বুঝছি যে এগুলি কোঅর্ডিনেট করা, প্লাস আমার কোনো আইডিয়া থাকলে সেটা ইমপ্লিমেন্ট করা, সো দ্যাট সবাই মিলে যেন একটা ভালো কাজ করা যায়। অনেকেই বলে থাকেন যে আন্ডার 19-এর পরে বাংলাদেশ ন্যাশনাল টিমের মধ্যে একটা বিশাল গ্যাপ। হাই পারফরমেন্স কিংবা বাংলাদেশ টাইগার্স অনেক প্ল্যান আছে, কিন্তু সেটা প্রপার প্ল্যান না, মানে এরকমটা বলা হয়। আবার আলোচনা ছিল যে আন্ডার 19-এর পর 21 বা 23-র একটা ক্যাম্প চালু করা যায় কিনা। মানে আপনার কাছে কি মনে হয় যে এই গ্যাপটা কমানোর ক্ষেত্রে উপায়টা কি? না, আমার মনে হয় আন্ডার 19 পরে, আন্ডার 19 যারা শেষ করে, যেটা আমাদের ক্রিকেটের ট্র্যাডিশন, কিংবা আন্ডার 19 শেষ করে তারা হাই পারফরমেন্সে জয়েন করে যায়। যারা ভালো তারা হাই পারফরমেন্সে জয়েন করে যায়। আমার মনে হয় যেটা বেশি ইম্পর্টেন্ট, এই আন্ডার 19 ছেলেটার পরে কিন্তু আমরা খুব ট্র্যাক রেকর্ড রাখি না। সো ট্র্যাক রেকর্ডটা রাখা খুব ইম্পর্টেন্ট, বিকজ একটা ছেলে একটা জিনিস শিখে আসছে, একটা টাইপের কোচিং করছে বা ওকে কোনো কিছু শেখানো হচ্ছে, ও যখন হাই পারফরমেন্স যাচ্ছে তখন ডিফারেন্ট কোচ পাচ্ছে, পরবর্তী যারা একটা কোচ পাচ্ছে। তো অনেক সময় এখানে একটা গ্যাপ হয়ে যায়, আমি যতদূর বুঝি। এখানে কারণ আমি একটা জিনিস শিখে আসছি ধরে, সেখানে আর একটা নতুন জিনিস শিখলাম, সেটা হয়তো আমার পক্ষে যাচ্ছে না, কিংবা আমাকে কি শেখানো হচ্ছিল, আমার দুর্বলতাটা কোথায়, সেটা আসলে ট্র্যাক রেকর্ডটা ফলো করা। আমাদের ট্র্যাক রেকর্ড করাটা খুব ইম্পর্টেন্ট। যে হারিয়ে যাচ্ছে, এটার পিছনে একটা বড় কারণ সম্ভবত আমরা 19-এ যারা কাজ করছে, 19-এর পরে তারা কি করছে সেই ট্র্যাক রেকর্ডটা আমরা অতটা রাখছি না, অথবা আমরা প্রোভাইড করছি না ইনফরমেশন যে ও এই কাজটা করেছে, ওর এইটা শক্তিমত্ত জায়গা, এটার দুর্বলতার জায়গা। আমার মনে হয় এই অ্যালাইনমেন্টটা শুধু আন্ডার 19 কোচেস নয়, এটা হাই পারফরমেন্স ন্যাশনাল কোচ সবার মধ্যেই থাকা উচিত। সো দ্যাট এভরিওয়ান নোজ যে এই প্লেয়ারটা আসছে, ওর কোথায় ইমপ্রুভ করতে হবে আমাদের, অথবা ওর কোথায় শক্তিমত্ত জায়গা। এটা সবার কাছে ডাটা যদি আমাদের কাছে থাকে, তাহলে মনে হয় যে প্লেয়ারগুলি ভবিষ্যতে উঠে আসবে তাদেরকে ট্র্যাক করা, কিংবা তাদেরকে রেকটিফাইড করা, তাদেরকে
ঠিক পথে পরিচালনা করা মানে সহজ হবে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের থেকে যারা খেলে কিংবা ওই স্কোয়াডে যারা থাকে তাদের হয়তো বা হাই পারফরমেন্সে নেওয়া হয়, সেই সংখ্যাটা খুব গুটি কয়। আমি বলছি ন্যাশন ওয়াইড কোনো প্ল্যান করা উচিত কিনা, যা পরবর্তী আরেকটা বয়স ধাপ বাড়িয়ে। এই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা দর্শকের ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাম্য বলছিলাম বগুড়া থেকে। জি বলেন। জি, আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। জি। যেখানে অন্য দেশের প্লেয়াররা তাদের ফিটনেস নিয়ে এত কনসার্ন, আর আমাদের দেশের প্লেয়াররা বিদেশে গিয়েও কোক বিরিয়ানির লোভ ছাড়তে পারে না। যেখানে ভারতের মতো যারা আছে তারা হচ্ছে তাদের প্লেয়ারদের ফিটনেস নিয়ে এত কনসার্ন, কিন্তু আমাদের বিসিবি কেন এরকম পারে না, তাদের কেন আটকাতে পারে না এগুলো থেকে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফিটনেস নিয়ে কেন কনসাস না, দুবাইয়ের একটা ছবির কথা তিনি বলেছেন, যেটা আলোচিত হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ক্রিকেটারদের কোক বিরিয়ানি খাওয়া। এইটা মুখ্য নয়, মুখ্য হলো যে ওভারঅল ফিটনেস নিয়ে কি কনসাস না। ভেরি মাচ কনসাস। মডার্ন ডেজ ক্রিকেট আর ওল্ড ডেজ ক্রিকেটের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য করে দিয়েছে ফিটনেস লেভেলটা। এখন কিন্তু সব দেশেই কিন্তু একটা ক্রাইটেরিয়া সেট করতে হয় যে সিলেকশনের জন্য তোমাকে এই ফিটনেস লেভেলটা পাস করতে হবে। আমাদেরও কিন্তু আছে, আমাদের মনে হয় আগে বিপ টেস্ট ছিল, এখন মানে ইয়ো টেস্ট আছে। তো সব দেশের একটা ক্রাইটেরিয়া ফলো করে, আমাদেরও ফলো করা হয়। বাট আমার মনে হয় যে এই ফিটনেস টেস্টটা আসলে শুরুতেই করা উচিত। ফিটনেসের কাজটা আসলে শুরুতেই করা উচিত। ন্যাশনাল টিমে যে এই নয়, ন্যাশনাল টিমের আগে এই আন্ডার 19 হাই পারফরমেন্স এই দল ফিটনেসের ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, সেটা আসলে এখানতেই আসলে শুরু করে দেওয়া উচিত, সো দ্যাট পরের দিকে যেন মেনটেন করে। ন্যাশনাল টিমে যেই ফিটনেসটা ভালো করতে হবে আমাকে সেটা মনে হয় না। আমার মনে হয় যে এইটা আগেই শুরু করে পরের দিকে আসলে মেনটেন করা উচিত। আর এখনকার খেলোয়াড়রা আমি ছবিটা দেখেছি, বাট আমি ঠিক নিশ্চিত নই। বাট এইটুকু জানি যে তারা রেগুলার কোক খায় না। আমাদের প্লেয়ারকে আমি যতদূর দেখেছি, কাছ থেকে দেখেছি, তারা বেশ সচেতন এখন। বা অনেকে দেখেছি কার্বোহাইড্রেট করে প্রোটিন বেস খাওয়া খেতে। দুই একটা যে ইনজুরি, যেটা একটা নিয়ে আমি একটা কথা শুনছিলাম যে তহিদ হৃদয়ের ইনজুরিটা নিয়ে, এটা কিন্তু খুব কমন একটা ইনজুরি। এটা শুধু তহিদ হৃদয়ের হয়নি, কিন্তু অনেকেরই হয়েছে। তো এটা যে হয় না তা না, বাট আমাদের ফিটনেস লেভেলটা আরও ভালো করার সুযোগ আছে। ফিটনেস লেভেল ভালো করলে যেটা হয়, ক্রিকেটের স্কিলটা বাড়ে, সেমনি ফিল্ডিংটা ভালো হয়। তো ফিটনেস বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা তো একটা ক্রাইটেরিয়া সেট করেছিলাম এবং এই ব্যাপারে খুব স্ট্রং ছিলাম যে এই ক্রাইটেরিয়া পার না হলে কেউ সিলেক্টেড হবে না। আর একটা বড় ব্যাপার যে এই ফিটনেসটা আসলে অনেকটাই নিজেদের উপর ডিপেন্ড করে, কি আমি কতখানি ফিট থাকতে চাই, আমার কত যত্ন নিচ্ছি। বাট যেই ছবিটা বলছেন কোক বিরিয়ানি, আমাদের ছেলেরা এত কোক বিরিয়ানি এতটা খায় না। আমি দেখেছি, কাছ থেকে দেখেছি, তারা এতটা খায় না। তো এটা তো ওয়ান অফ ডে ছিল, বাট তারা কোক বিরিয়ানি, এবং ইভেন আমাদের ড্রেসিং রুম টিমে কিন্তু কোক টোক অ্যালাউ থাকে না। কোল্ড ড্রিঙ্কস অ্যালাউড না। আচ্ছা, আমরা যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে ন্যাশন ওয়াইড আসলে আরেকটা বয়স শ্রেণী বাড়ানো উচিত কিনা, মানে আমি বলছি যে এই বয়সে, কারণ এর পরবর্তীতে প্রিমিয়ার লিগ কিংবা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে চলে যায় সবাই, কিন্তু সবাই চান্স পায় কিনা কিংবা সবার আসলে সুযোগ থাকে কিনা এই গ্যাপগুলো মেটানোর জন্য, মানে এইটা কি ভাবার সময় এসেছে নাকি না? না, ইউর অ্যাবসলিউটলি রাইট যে আন্ডার 19 তো একটা 20 জন স্কোয়াড হয়। আন্ডার 19 শেষ করার পরে হাই পারফরমেন্স আরও ছোট, হয়তো 22 জন হয়, সেখানে আন্ডার 19 সবাই থাকে না, বিকজ সেটা কম্বাইন হয়। আন্ডার 19 হয়তো 10টা প্লেয়ার থাকে, বাকি 10টা প্লেয়ার হয়তো ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ সেখান থেকে আসে। এই হাই পারফরমেন্সটা ঠিক এভাবে হয়। তো সেখানে তো অনেকেই আন্ডার 19 ছেলেরা বাইরে চলে গেল, তাদেরকে একটা সুযোগ প্রোভাইড করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের তো ক্রিকেট শুধু 20 জন না, আন্ডার 19 তো অনেক ছেলে আছে। অনেক ছেলে হয়তো একটা পার্টিকুলার টাইমে ভালো যায়নি, তিনি আন্ডার 19 খেলতে পারেনি, তাকে পরে সুযোগ করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। সে রিশাদ হোসেন আন্ডার 19 কিন্তু খুব একটা খেলার সুযোগ পাননি যখন আন্ডার 19 টিমে ছিলেন, কিন্তু 11-এ কিন্তু অতটা রিশাদ হোসেন আন্ডার 19 লেভেলে কিন্তু খেলেননি, কিন্তু এখন টেস্ট ম্যাচ কিংবা আমি কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলছেন। যেরকম অনেক প্লেয়ার থাকে হয়তো ওভারলুক হয়ে যায়, তাদের কিনে একটা বড় পরিসরে যদি করা যায়, তাহলে ডেফিনেটলি আমরা হয়তো কিছু প্লেয়ার যারা মিস হয়ে গেছে তারা মিস হবে না। মানে আপনি যে জায়গাটায় যাচ্ছেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্ট থেকেই বাংলাদেশে এখন মূল ক্রিকেটার সাপ্লাই হয়, কিন্তু কোয়ালিটি অফ ক্রিকেটার কি আসলে সাপ্লাই হচ্ছে? সংখ্যা হয়তো বা হচ্ছে, কোয়ালিটি অফ ক্রিকেটার যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার, তারা কি সাপ্লাই হচ্ছে, তারা কি বের হচ্ছে? মানে আপনি আসার আগে পরের প্রশ্ন না, পুরো ওভারঅল বাংলাদেশের প্রশ্ন এটা আমার। কোয়ালিটি তো আরও বাড়াতে হবে ডেফিনেটলি, ফর শিওর। বিকজ আপনি যদি দেখেন, আমরা অনেক কিছু বলি আমাদের স্ট্রাকচার আমাদের খেলাতে, বাট আমাদের স্কিল লেভেলটা কিন্তু বাড়াতে হবে। ইটস এ ফ্যাক্ট
দেখুন এটা এখন স্বীকার করতে হবে। সেটাই করতে হবে এবং সেটা শুরুতেই করতে হবে। শুরুতে আসলে আমাদের প্রসেসটা কতখানি ভালো হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী যে আমাদের প্লেয়ারদের আমরা মনে হয় যে আন্ডার-19 বের হয়ে যাওয়ার পরে আমরা ট্র্যাক রেকর্ডটা খুব একটা রাখছি না, তার পরবর্তী তাদেরকে হয়তো ছেড়ে দিচ্ছি, তারা কী করছে সেটা হয়তো খেয়াল রাখছি না। সেটা করলে আমরা হয়তো আরও কোয়ালিটি প্লেয়ার প্রোভাইড করতে পারবো। আই মিন সব আন্ডার-19 থেকেই কিন্তু কিছু না কিছু প্লেয়ার উঠে আসে। গতবার এসছে, এর আগের বার এসছে, আমরা যেটা ওয়ার্ল্ড কাপ জিতলাম সেখানে তো আর অলমোস্ট 7-8 জন প্লেয়ার ন্যাশনাল টিমে এখন খেলছে, সেখান থেকে কিন্তু উঠে এসছে, এর আগেও এসেছে। উঠে আসা এক কথা, আর পরবর্তীতে কত ভালো খেলছে সেটা খুব ইম্পর্টেন্ট। সো আসলে আমার মনে হয় মাঝখানে আন্ডার-19 এবং মাঝখানে ন্যাশনাল টিম মাঝখানে যেই পিরিয়ডটা, সেখানে তাদের প্রশিক্ষণটা, কোচিং লেভেলটা কোন লেভেল হচ্ছে সেটা আসলে মনিটর করাটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে স্কিল প্লেয়ার বের হচ্ছেন, এটা কি আসলে কাঠামোর সমস্যা নাকি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল স্কিলের সমস্যা? আমরা এই প্রশ্নটাও জানতে চাই। দর্শক আছেন আরও একজন, তার ফোনটি নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যে স্যার আপনি না, আমি বলছিলাম যে এই প্লেয়ারদের যে স্কিল নেই কিংবা কম, সেটা কি আসলে কাঠামোগত সমস্যা, যে আমরা কাঠামো থেকে আসলে তাদের স্কিল বাড়াতে পারছি না, নাকি ইন্ডিভিজুয়াল মানে প্রতিভাটাই আসলে কম? আমাদের এর থেকে বাজে কাঠামোতে কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের প্লেয়াররা উঠে এসেছিল, তখন কিন্তু কাঠামো এত ভালো ছিল না এবং তখন কিন্তু ক্রিকেটটা এত ছিল না। এখন কিন্তু ক্রিকেট অনেক প্রচুর ক্রিকেট হয়, আর না এজ লেভেলে অনেক খেলা হয়, তখন এতটা খেলা হতো না, সেখান থেকে কিন্তু সেই কাঠামোতে তারা উঠে এসেছেন। সো এখানে প্লেয়ারদের কিছুটা ব্যাপার থাকে, কিছুটা ভাগ্যবান হতে হয়, কারণ এই ধরনের প্লেয়ার আপনি সবসময় পাবেন না। সামটাইমস ইউ হ্যাভ টু বি লাকি। আর কাঠামো ইন্ডিভিজুয়ালের একটা অনেক বড় ব্যাপার থাকে বলে আমি মনে করি। আমি নিজেকে কতখানি প্রস্তুত করছি সেটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ক্লাসে সবাই একই বই পড়ে, ফার্স্ট সেকেন্ড কিন্তু প্রথম ফার্স্ট সেকেন্ড হয়, অনেকে কিন্তু শেষে লাস্টও হয়। সো এটা ইন্ডিভিজুয়ালের উপর অনেকখানি ডিপেন্ড করে যে আমি আমার ক্যারিয়ারটা কোথায় নিয়ে যাচ্ছি। সুযোগ তো অনেক বেশি এখন, অনুশীলনের সুবিধা অনেক বেড়েছে, বাট ইন্ডিভিজুয়ালের উপর অনেক ডিপেন্ড করে যে আমি আমার খেলাটা কোথায় নিয়ে যাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আর কাঠামো একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে আমরা উই টক অ্যাবাউট কোচেস ইন ন্যাশনাল লেভেল, কিন্তু নিচের লেভেলে কোচিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই লেভেলে কি কোচিং হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ আপনি সেখানে যা শিখছেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী যখন যাচ্ছেন ওই পর্যায়ে কিন্তু আপনি শিখে গেছেন, সেখানে আসলে চেঞ্জ করার খুব অবকাশ থাকে না। মাহমুদুল হাসান জয় যখন ন্যাশনাল টিমে যাবেন তখন তার কিন্তু টেকনিকটা তৈরি হয়ে গেছে, সেখানে যদি রেকটিফাই করতে গেলে, চেঞ্জ করতে গেলে কিন্তু হিতে বিপরীত বেশি হয়। শুরুতে যারা আসছেন, একদম শুরুতে তারা যে কোচিংটা পাচ্ছেন সেটা মানে খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের টাইম যে আমাদের অনেক একাডেমি আছে, অনেক কোচিং ক্লিনিক আছে, যেখানে প্লেয়ার উঠে আসছেন বা প্লেয়ার উঠে আসার চেষ্টা করছেন, সেখানে কোচিংটা কেমন হচ্ছে সেটা ফলো আপ করাটা মানে খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। মানে একাডেমি এবং জেলা পর্যায়ের কোচদের আসলে নিয়েও কি ভাবার উচিত কিনা এই মুহূর্তে? অবশ্যই ভাবা উচিত, কারণ জেলা পর্যায় থেকে কিন্তু খেলাটা বেশি উঠে আসে এবং আমাদের পরবর্তী ক্রিকেটটা কি খেলবো আমরা, পরবর্তী আমাদের ন্যাশনাল টিমের কোচটা কি চাচ্ছেন, আমাদের কোচিংয়ের ফিলোসফিটা কী হবে, এটা কিন্তু সবার সেম হওয়া উচিত এবং সেটা ওইখান থেকে শুরু হওয়া উচিত। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি, বলেন। জি, আমি মোহাম্মদ শামসুল আরিফিন বগুড়া থেকে বলতেছি। জি, বলেন। জি, এই যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ জিয়া, যেনারা আমাদের বাংলাদেশে অনেক দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, কিন্তু এখন নতুনরাও ভালো করতেছে না। ওনাদেরকে এখন মানে অবসর দিয়ে নতুনদেরকে সুযোগ করে দেওয়া যায় কিনা, যাতে ভালো ক্রিকেটার বের হয়। ধন্যবাদ আপনাকে। মাহমুদুল্লাহ কথা আপনি স্পেসিফিক বলেছেন। মুশফিক মাহমুদুল্লাহ বিপিএলেও হয়তো ভালো খেলতে পারেননি, কিংবা এই জাতীয় দলেও ভালো খেলছেন না, মানে তাদেরকে কি অবসর দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত কিনা ক্রিকেট বোর্ডের? এই প্রশ্নটার উত্তর জানবো আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। খুব আলোচিত প্রশ্ন সাম্প্রতিক সময়। আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। তাদের জন্যই আমরা অপেক্ষা করব, নাকি আসলে নির্বাচকরা কোনো সিদ্ধান্ত নেবে? মানে এর আগে একবার আমরা এটা এর আগে আমরা আলাপ কথা বলেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের 27 ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা উচিত। সেটা যদি তারা খেলতে চান তাহলে তখন নির্বাচকদের সিদ্ধান্ত, আর তারা যদি না নির্বাচকরা কী সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা 2027 ওয়ার্ল্ড কাপে কোন দল নিয়ে যেতে চান, তাদের চিন্তাভাবনাটা কী, তার উপরে কিন্তু এই সিদ্ধান্তটা অনেকখানি ডিপেন্ড করবে। সেটাই কিন্তু হওয়া উচিত। আমি জানি না তারা কী ভাবছেন, আর আমি স্ট্রংলি ফিল করি যে এই দুজন কিন্তু আসলে তাদের অবদান অনেক। বাংলাদেশ ক্রিকেটে অনেক দিন সার্ভিস দিয়েছেন, অনেক দিন পারফর্ম করেছেন, বাংলাদেশের অনেক সাফল্যের সঙ্গীও তারা। কলটা তাদের কাছে আসা উচিত।
তাদের কাছে আসলে সবার জন্য ভালো, তারা ডিসাইড করছেন তারা কি করছেন, তারা কন্টিনিউ করবেন নাকি তারা থেমে যাবেন। এই কলটা ফার্স্ট থিং ফার্স্ট তাদের কাছে আসা উচিত। তারপরে ডেফিনেটলি নির্বাচক এবং ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারেন আসলে তাদেরকে নিয়ে না, তাদের ভবিষ্যৎ প্ল্যানটা কি। ব্যাপারটা আসলে এরকমই হওয়া উচিত যে আমাদের একটা হচ্ছে তারা একটা কল নিলেন যে আমরা থেমে যাব অথবা আমরা কন্টিনিউ করব, ফার্স্ট থিং তাদের কাছে আসা উচিত এটা। তারপরে ক্রিকেট বোর্ড এবং নির্বাচক চিন্তা করতে পারেন তাদের ফিউচার প্ল্যানটা কি, তারা কি এদেরকে নিয়ে রান করবেন নাকি তারা 2027 ওয়ার্ল্ড কাপ মাথায় নিয়ে চিন্তা করবেন। ব্যাপারটা আসলে খুব জটিল না, কিন্তু ব্যাপারটা এই ধরনের সিস্টেমটা আসলে এইভাবে থাকা উচিত বলে আমি মনে মানে করি। প্রথম কথা হলো যে কে এই ডিসিশনটা প্রথম দিবে, এই নিয়েই তো আসলে আলোচনা। প্রথমটা আসলে প্লেয়ারদের কাছ থেকে আসা উচিত যে তারা কি করছেন, সিদ্ধান্তটা তাদেরই দেওয়া উচিত। তারপরে নির্বাচক এবং ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে। মানে তারা বোর্ডকে জানানো উচিত যে তারা খেলতে চান কি খেলতে চান না। Exactly. হ্যাঁ, তারপরে তাদের এই প্রিভিলেজটা পাওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এমনিতে এই পরিস্থিতি, এই যে সিনিয়রদের অবস্থার কারণে আপনি আগের দিনও এসে বলছিলেন যে খুব বেশি মানে অনেক সময় যে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়, নির্বাচক হিসেবে আপনাদের দেখতে হয়েছে, ফেস করতে হয়েছে। মানে অভিজ্ঞরা কি আসলে নতুনদেরকে ওয়েলকাম জানাতে একটু কম চান, মানে নিজের অবস্থান নড়বড়ে হয়ে যেতে চায়, এরকমটা ভাবে অনেক ক্ষেত্রে? এমনটা হওয়া উচিত না, বিকজ যাদের কথা বলছি তারা আসলে বাংলাদেশ ক্রিকেট অনেকদিন ধরে খেলছেন এবং তারা পারফর্মার। তারা নতুনদের আসলে তাদের ওয়েলকামই করা উচিত বলে আমি মনে করি, এবং তারা নিশ্চয়ই সেটাই করেছেন। কারণ আপনি আপনার জায়গাটা পারফর্ম করে টিকে থাকবেন, পারফর্ম না করলে টিকে থাকবেন না। এটা হলো রিয়েলিটি। এই ক্রিকেট ওয়ার্ল্ড কিংবা যে কোনো স্পোর্টিং ওয়ার্ল্ডের রিয়েলিটি এটাই, যে আপনাকে থাকতে হলে পারফর্ম করে থাকতে হবে। কেউ আসলে নাম দিয়ে অথবা অভিজ্ঞতা দিয়ে দলে থাকেন না, সবাই পারফর্ম করে থাকেন। তারা কিন্তু একদিন তাই ছিলেন। এবং নতুন সবারই কিন্তু একটা দায়িত্ব থাকে। আমি যখন 10 বছর একটা মানে দেশের খেলবো, তখন কিন্তু আমার নিজের কাছে একটু দায়িত্ব তৈরি হয়ে যায় যে আমাদের পরবর্তী প্রজন্মকে একটু তৈরি করে দেওয়া যায়, টিমটাকে সেট করে দিয়ে যায়। আমি নিশ্চয়ই চাইবো না যে আমি গেলে আমার টিমটা আরো খারাপ করবে। একদমই তাই। আপনি যে জায়গায় দায়িত্বে পেয়েছেন, এখন মুশফিক মাহমুদুল্লাহর জায়গায় যদি তারা যখন চলে যাবেন, তার জায়গায় একটা ভালো প্লেয়ার কিংবা একটা অল্টারনেটিভ প্লেয়ার সেট করে দেওয়ার দায়িত্ব আপনার। এই পদে আপনি কি করতে চান, কিংবা এক কথায় যদি বলি যে কি দায়িত্বে পূর্ণ হলে সফল হবেন মনে করবেন? পরবর্তী পাইপলাইনটাতে আমরা অনেক কথা বলি, এবং পাইপলাইনটাতে যথেষ্ট প্লেয়ার এবং কোয়ালিটি প্লেয়ার, শুধু যথেষ্ট প্লেয়ার নয়, শুধু সংখ্যা নয়, কোয়ালিটি নট কোয়ান্টিটি। ধন্যবাদ আপনাকে হাবিবুল বাশার। আমরা সেই কোয়ালিটির অপেক্ষায় আছি, অনেক দিন থেকে আছি কোয়ালিটি ক্রিকেটারের সন্ধানে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলে দেখা মিলছে না। আশা করি যে নতুন কোনো পরিকল্পনায় দেখা মিলবে, কিন্তু সেটাও যে খুব তাড়াতাড়ি আসবে এমন নয়, সময় দিতে হবে পরিকল্পনার ফল পেতে গেলে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।